স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, দীর্ঘদিন ধরেই একটা কঠিন সময় পার করছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি অনিশ্চয়তা এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহার, সেই সাথে আছে বিনিয়োগের স্থবিরতা এবং উৎপাদন খরচ বৃদ্ধির ফলে সামগ্রিক কর্মসংস্থান ও ভোক্তা পর্যায়ে চাপ তৈরি হয়েছে। কোন পথের সমাধান, এইসব বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমদ। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ। আশরাফ আহমদ, আসলে সার্বিকভাবে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এখন কোন অবস্থায় আছে? দেখুন, আপনি যেটা বললেন যে দিস ইজ দ্য এক্স্যাক্ট কারেক্ট ইন্টারপ্রিটেশন, যে আমাদের এই মুহূর্তে প্রাইভেট সেক্টরে, বেসরকারি খাতে একটা বড় ধরনের তিনটা মেজর ক্রাইসিস চলছে আমাদের। এক নম্বর হচ্ছে যে আমাদের জ্বালানি অনিশ্চয়তা এবং জ্বালানির যে দাম বাড়ছে সেটার একটা বড় ধরনের প্রভাব পড়ছে। একই সাথে ব্যাংক ঋণের প্রবাহ এবং সুদের হার দুটোই কিন্তু একটা বড় ধরনের চাপের সৃষ্টি করেছে। আবার উল্টো দিকে ডিমান্ড সাইডে যেহেতু আপনার ইনফ্লেশন কনসিস্টেন্টলি হাই থাকছে, ফলে যেটা হচ্ছে একদিকে যেমন আমাদের খরচ বেড়ে যাচ্ছে, অন্য সাইডে আবার যেটা দেখা যাচ্ছে যে ভোক্তাদের হাতে যেহেতু যথেষ্ট টাকা নেই, ডিসপোজেবল ইনকাম নেই, সেখানে ডিমান্ড কমে যাচ্ছে। ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ ইকোনমি ইজ অ্যাকচুয়ালি কামিং ডাউন টু যেটাকে আমরা বলি যে লোয়ার লেভেল ইকুইলিব্রিয়াম। মানে আপনি যদি দেখেন যে আমাদের গ্রোথ রেট অ্যাবাউট 7-8% লেভেলে ছিল, ওখান থেকে কমতে কমতে এটা 3% লেভেলে চলে এসছে। একই সাথে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই, এবং ফলে এবং এটার যেটা নেট ইম্প্যাক্ট যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট লেভেল ড্রাস্টিক্যালি কমে গেছে। বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে ব্যাংক ঋণের যে উচ্চ সুদহার শুধুমাত্র মূল্যস্ফীতি কন্ট্রোলে রাখার জন্যই আসলে সুদহারটা তারা নামাতে পারছে না। আসলে মূল্যস্ফীতিতে কি এর কোনো প্রভাব আপনি দেখতে পেরেছেন? দেখুন, আপনি যদি হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখেন, আপনি দেখবেন যে গত বছর মানে 24-এ প্রথম দিকে এটা 14% লেভেলে ছিল, 25-এ এটা ইন্টারেস্ট রেট বাড়ানোর পর এটা 8-9% লেভেলে নেমে আসে। কিন্তু মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ছে ঠিকই, চাপ বাড়ছে ইন্টারেস্ট রেটের, কিন্তু ইনফ্লেশন কিন্তু কমছে না। এটার একটা প্রাইমারি কারণ আছে, কারণ বাংলাদেশে ইনফ্লেশনের একটা সবচেয়ে বড় ড্রাইভার হচ্ছে এক্সচেঞ্জ রেট। যে কারণ আমাদের দেখুন, আমাদের মেইন যে র মেটেরিয়ালগুলো সবই প্রায় ইম্পোর্ট করতে হয়, কারণ আমরা তো নিজেরা। রেটটা তো প্রায় বছর ধরে মোটামুটি স্টেবল আছে। জি, আপনি যদি দেখেন যে ইনফ্লেশনের যে স্পাইকটা হয়েছিল 23 এবং 24-এ, সেটার ইম্প্যাক্টই কিন্তু ইনফ্লেশনটা বেড়েছিল, এবং ইনফ্লেশন ওই ইন্টারেস্ট রেটটা একটু স্ট্যাবিলাইজ করার পরে, মানে এক্সচেঞ্জ রেটটা স্ট্যাবিলাইজ করার পরে ইনফ্লেশন কিন্তু কিছুটা নেমে এসছে। কিন্তু গত 8-9 মাসের অভিজ্ঞতা যেটা আমাদেরকে দেখাচ্ছে যে এখন আমাদের প্রবলেমটা হয়ে গেছে যে এটা আসলে ইনফ্লেশনের মূল ড্রাইভার ছিল আমাদের সাপ্লাই সংকট। সাবসিকুয়েন্টলি গত জুন মাসের পর থেকে যেটা আমরা দেখছি যে আমরা কিন্তু ইনফ্লেশনের মানে এক্সচেঞ্জ রেট বেড়েছে ঠিকই, স্ট্যাবিলাইজ করেছে ঠিকই, কিন্তু ওই যে আপনার ঋণের প্রবাহ কমে যাওয়া এবং ওয়ার্কিং ক্যাপিটাল স্কুইজের ফলে যেটা হচ্ছে আমরা কিন্তু একটা সাপ্লাই কনস্ট্যান্ট এনভায়রনমেন্টে চলে গেছি, যেই কারণে সাপ্লাই বাড়ানো যাচ্ছে না, সিস্টেমের ক্যাপাসিটি নেই। ফলে ইনফ্লেশন যে কমানোর জন্য যে অন্যান্য যে কাজগুলো সেটা আর হচ্ছে না। খুব সহজ বাংলায় সুদের হার এবং মনিটারি পলিসি আসলে কাজ করে ডিমান্ড কিন্তু আবারও কিন্তু এই যে জুনের 30 তারিখে নতুন মনিটারি পলিসি ঘোষণা হতে যাচ্ছে, যতটুকু আভাস পাওয়া গেছে যে ইন্টারেস্ট রেট আসলে পরিবর্তন হচ্ছে না তেমন একটা। সেক্ষেত্রে আসলে আপনারা তো অনেক দিন থেকেই বলে আসছেন যে সুদের হারটা একটু কমাতে হবে, তো এবারও যদি সেটা না হয় সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো ইয়ে আছে? আমি একটু জিনিসটাকে একটু ব্যাখ্যা করার দরকার আছে। দেখুন, মনিটারি পলিসি মানে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বিরোধী আমরা। তার প্রধান কারণ হচ্ছে ব্যাপারটা শুধু সুদের হারের না। সুদের হার যেমন একটা মেজর ফ্যাক্টর, সেখানে ইনভেস্টমেন্ট ডিমান্ড কমে যায়, এগুলো কমে যায়, সাস্টেনেবিলিটি কমে যায়। কিন্তু তার থেকে আমাদের জন্য বড় যে চ্যালেঞ্জটা হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাংকের তারল্য প্রবাহ, কিংবা সোজা বাংলায় যে ঋণের প্রবাহ যখন 6% লেভেলে নেমে আসে। এবং এটা কিন্তু এফেক্টিভলি যেটা হয়েছে, আমি যদি খুব সহজভাবে বলি, দেখুন আগে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাপাসিটি ছিল বেসরকারি খাতে, আমরা সেটা দিয়ে যতখানি প্রসেস করতে পারতাম সেই ক্যাপাসিটিটা 70%-এ নেমে গেছে। ভেরি সিম্পল, 100 টাকার যে র মেটেরিয়াল ছিল সেটার দাম 140 টাকা হয়ে গেছে, কিন্তু আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল বাড়েনি। ফলে যেটা হচ্ছে যে এখন আমি প্রসেস করতে পারি মাত্র 70% আগের তুলনায়। এইটার যে নেট ইম্প্যাক্ট হচ্ছে যে আপনি যদি 70%-এর ক্যাপাসিটি নামিয়ে দেন, তখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু তখন আর ওই ফিক্সড কস্ট কভার করতে পারছি না।
ফলে আপনি দেখবেন যে আশেপাশে বেসরকারি খাতে একটা বড় ধরনের চাপ এবং সংকট তৈরি হয়েছে, যে আমরা মনে করি যে যদি ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো কিংবা ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আর কি মানে চলতি ঋণের প্রবাহ যদি বাড়ানো না যায়, তাহলে আসলে এটা বেসরকারি খাতের জন্য একটা ভয়াবহ দুর্যোগ তৈরি হয়ে যাবে। এমন পরিস্থিতিতে কিন্তু যে জুনে আসলে বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যেখানে বলা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে করের যে কর কমানোর যে বিষয়টা, এটা আসলে সম্ভব না, কিন্তু সরকার থেকে বলা হয়েছে ব্যবসায়ীদেরকে যে নীতি সহায়তা বা ব্যবসা সহজীকরণের যে বিষয় ওই নিশ্চয়তা দেওয়া হবে। কি ধরনের আসলে নীতি সহায়তা আপনাদের প্রয়োজন? দেখুন, নীতি সহায়তার ক্ষেত্রে যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো বাড়াতে হবে। ব্যাংকিং সিস্টেম থেকে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতেই হবে। এটা করতে গেলে সরকার এখন যে লেভেলে ঋণ নিচ্ছেন ব্যাংকিং খাত থেকে, সেটা কমিয়ে আনতে হবে। সো ডেফিসিট ফাইন্যান্সিং, ডেফিসিট থাকবে, ডেফিসিট বাজেট আমাদের দরকার, কারণ ডেফিসিট বাজেট না করলে আপনার ইনভেস্টমেন্ট গ্রোথ হবে না, পাবলিক ইনভেস্টমেন্ট গ্রোথ হবে না। কিন্তু একই সাথে আপনি যদি এই ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিংটা যদি দেশীয় ব্যাংকিং সিস্টেমের উপর নির্ভরশীল রাখেন, তখন সেটা প্রাইভেট সেক্টরের জন্য একটা ক্রাউডিং আউট এফেক্ট করে। সেটা অ্যাভয়েড করাটা খুবই জরুরি। সো আমরা যেটা আশা করবো যে সরকার হয়তো এই বাজেটে আমরা দেখবো যে ব্যাংক ঋণের উপর যে ডিপেন্ডেন্সি আছে সেটা কমিয়ে আনবেন। আশরাফ আহমেদ, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছে। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। দেখছেন বিজনেস টাইমস, আলোচনায় আমাদের সঙ্গে আছেন ডিসিসিআর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আমরা যে আলোচনায় ছিলাম বাজেট নিয়ে, আপনি তো ডিসিসিআই এর কাজ করেছেন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে নিয়ে। আসলে এখন তাদের সবচেয়ে যে সমস্যাগুলো পড়ছেন আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা, ওই সমস্যাগুলো কি এবং আগামী বাজেটে তাদের জন্য কোনো প্রত্যাশা আছে কিনা? দেখুন, আমরা যেই মেজর সমস্যাগুলোর কথা বললাম, এটাতে সবচেয়ে বেশি এফেক্টেড হয় এসএমইরা, কারণ তাদের আপনার একদিকে যেমন রেজিলিয়েন্স কম থাকে, ক্যাপিটাল কম থাকে। সো এই ধরনের সিনারিওতে যেখানে আপনার ডিমান্ড ড্রপ করছে, কস্ট বেড়ে যাচ্ছে, অ্যাক্সেস টু ফাইন্যান্স পাওয়া যাচ্ছে না, এই সিনারিওটা তাদেরকে সবচেয়ে বেশি আঘাত করে। কর কাঠামোর দিক থেকে যদি আমরা চিন্তা করি, যে কর কাঠামোতে এই একটা বেসিক ফান্ডামেন্টাল ইস্যু বলি। দেখুন, আমাদের এখন যে করের সিস্টেম, তাতে বড় কর্পোরেট এবং ছোট কর্পোরেটের মধ্যে কোনো ডিভিশন নেই, একই মেকানিজমে সবাইকে কাজ করতে হয়। এটা আসলে প্র্যাকটিক্যাল না। কারণটা হলো, দেখুন, একটা মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি, তাদেরকে তো তারা যেভাবে ব্যালেন্স শিট প্রডিউস করতে পারেন, যেভাবে ট্যাক্স ম্যানেজ করতে পারেন, একটা ছোট কোম্পানির পক্ষে এত কমপ্লিকেটেড ট্যাক্স ফাইলিং করাটাও সম্ভব না। তাদের পক্ষে অডিট রিপোর্টও ঠিকমতো অডিটরও ঠিকমতো অ্যাপয়েন্ট করা সম্ভব না। সো এই কনটেক্সটে আমি মনে করি যে এসএমইদের জন্য একটা সিম্পলিফাইড ট্যাক্স কোড করাটা খুবই জরুরি। এবং সিম্পলিফাই না করলে যেটা প্রবলেম হয়, আপনি যদি খুব কমপ্লেক্স একটা ট্যাক্স সিস্টেমের মধ্যে দিয়ে যদি খুব ছোট ব্যবসাগুলোকে নিতে চান, তারা সেটা একটা পয়েন্টে গিয়ে পারেন না পারলে তখন যেটা হয় যে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে ট্যাক্স নেটের বাইরে চলে যাওয়া। সো এইটা যদি ঠেকাতে হয়, তাহলে আসলে এই যে ট্যাক্স নেট সিম্পলিফিকেশন ছাড়া, ট্যাক্স কোড সিম্পলিফিকেশন ছাড়া এসএমই দেরকে আসলে সিস্টেমের ভিতরে আনাটা ডিফিকাল্ট হবে। আমরা তো এই মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হওয়ার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এখন তো কিছুটা কেটেছে। আসলে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এখন কি পরিস্থিতিতে আছে? গত বছর আমাদের যে জ্বালানি যে বড় ধরনের একটা সংকট গত মাসে যেটা তৈরি হয়েছিল, সেটা কেটে গেছে, পেট্রোল পাম্পের লাইন কমে গেছে। এটা একটা খুব ভালো একটা সংবাদ। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যেই ইন্ডাস্ট্রিয়াল এনার্জি ইউজের ক্ষেত্রে যে বড় সংখ্যাটা আসলে হচ্ছে, সেটা হচ্ছে যে গ্যাসের সাপ্লাই নিয়ে। আপনি যদি দেখেন, আমরা কিন্তু গত বছর সরকারের দুটো সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে গেছি। এক নাম্বার ছিল আপনার, আমরা অনেকগুলো প্রায় 4-5 হাজার মেগাওয়াটের মতো সোলার প্ল্যান্ট ক্যান্সেল করে দিয়েছিলেন গভর্নমেন্ট। সো এই প্ল্যান্টগুলোর অনেকগুলো কিন্তু হয়তো বা এর মধ্যে অপারেশনাল হয়ে যেত। সো আমরা আশা করছি যে সরকার হয়তো বা খুব তাড়াতাড়ি নতুন করে আরও সোলার এনার্জি ইনস্টলেশনের চেষ্টা করবেন। সেকেন্ড যে জিনিসটা হয়েছে, যে গত বছর আপনার এইচএফও, হঠাৎ করে এইচএফওর দাম বাড়িয়ে দেওয়া হয়। এইচএফও আমাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী ফুয়েল, এবং এটা নিয়ে বিপিডিবি কিন্তু এই বছরই কমপ্লেনও করেছে বিইআরসির কাছে। মানে খুব সহজ বাংলায়, বিপিসি হঠাৎ করে এইচএফওর দাম এতখানি বাড়িয়ে দেয়, প্রায় 50% বেশি বাড়িয়ে দেয়। ফলে যেটা হয় যে বিপিডিবির পক্ষে আসলে যেই এইচএফও বেস পাওয়ার প্ল্যান্টগুলো ছিল, সেটা আর চালানো সম্ভব হয় না।
উল্টো দিকে যেটা হয় যে এই 5,000 মেগাওয়াটের মতো যে বিদ্যুৎ ইয়েগুলো পাওয়ার প্ল্যান্টগুলো এগুলোর প্রত্যেকটাকেই কিন্তু বিপিডিবিকে আপনার ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়। ফলে দেখা যাচ্ছে যে আপনার বিপিডিবির জন্য একটা বড় চাঙ্ক অফ দেয়ার অ্যাকচুয়াল পাওয়ার প্ল্যান্ট কিন্তু স্রেফ বসে আছে, যেটা খরচও বিপিডিবিকে দিতে হচ্ছে, যার ফলে বিপিডিবির ওভারঅল যে ওয়েটেড এভারেজ কস্ট যেটা সেটা বেড়ে যাচ্ছে। কিন্তু সহজভাবে বলি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস যদি ধরেন আপনার এইচএফওর দাম ছিল গত বছর অ্যাবাউট এভারেজে গিয়ে $500 কাছাকাছি, সেখানে বিপিসি চার্জ করতো অ্যাবাউট $750 মতো পার টন। এই যে $250 যে 50% যে মার্কআপটা, এটা করে কিন্তু যে বিপিডিবি যে লাভ, বিপিসি যে লাভ হয়েছে তাও না, কারণ এটার ফলে ওই আপনার এইচএফওর ইম্পোর্ট কমে গেছে প্রায় 1/6। সো ফলে যেটা হচ্ছে যে $250 আপনি এক্সট্রা পার টন নিচ্ছেন ঠিকই, কিন্তু যেহেতু এটা ওভারঅলে গিয়ে কমে যাচ্ছে, আপনার এইচএফওর টোটাল ইম্পোর্টই কমে যাচ্ছে, ফলে যেটা হচ্ছে যে বিপিসি যে আর্নিং হচ্ছে এখান থেকে খুব একটা তাও না। সব দিকেই একটা সমস্যা হচ্ছে। নতুন বিনিয়োগের কি অবস্থা? আমাদের বিনিয়োগকারীদেরকে আসলে আমরা কতটা আনতে পারছি? গত 1 বছর ধরে তো বিনিয়োগের প্রশ্নটাই আসলে খুব একটা সামনে আসেনি, এবং আপনি যদি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর ভাষণ দেখেন, ওখানে দেখবেন যে উনি স্পষ্ট বলেছেন যে আমরা একটা বড় ধরনের বিনিয়োগ করার মধ্যে দিয়ে যাচ্ছি। এটার যে ইমপ্লিকেশনগুলো আছে এটা কিন্তু ইজ কোয়াইট সিভিয়ার, কারণ এভাবে যদি চিন্তা করে যে 2025-এর বিনিয়োগ কিন্তু আসলে ডিটারমিন করে 2026 এবং 27-এ ইকোনমি কতখানি গ্রো করবে, এবং যদি আপনার 25-এর বিনিয়োগে যদি ধস থাকে তখন কিন্তু 26 কিংবা 27-এও গ্রোথ ফিরিয়ে আনাটা ডিফিকাল্ট। আমরা যদি 26-এও যদি আমরা ইনভেস্টমেন্ট বাড়াতে পারি 2026-এ, তাহলেও সেটার ফল পেতে পেতে আমাদের 2027-28 হয়ে যাবে। আপনি যদি এগেইন আমি মাননীয় ফাইন্যান্স মিনিস্টারের আরেকটা কমেন্টের সূত্র ধরে বলি যে উনি যেটা বলছেন যে আমাদের তো আসলে 2 থেকে 2 বছর অ্যাটলিস্ট লাগবে ইকোনমিক রিকভারি, এটার মূলে কিন্তু এই ব্যাপারটাই যে আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে না পারলে ইকোনমিক গ্রোথ হবে না, ইকোনমিক গ্রোথ না হলে আমাদের আনএমপ্লয়মেন্ট কমবে না। অর্থমন্ত্রী গতকাল বলেছেন যে অর্থনীতির এখন যে অবস্থা এখান থেকে ঘুরে দাঁড়াতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। কিন্তু আসলে এই মুহূর্তে অর্থনীতি ঘুরে দাঁড়াতে এখন সবচেয়ে জরুরি পদক্ষেপগুলো কি আপনার কাছে মনে হচ্ছে? খুব ছোট করে একটু বলবেন। খুব ছোট করে যদি বলি যে এনার্জি সিস্টেমের যদি এই যে প্রাইস ডিসপ্যারিটি, বিশেষ করে আমরা যেভাবে জ্বালানি তেলের উপরে শুল্ক বসাই এবং বিপিসি যে মার্কআপটা ইয়ে করতে দেই, সেটা আমি মনে করি ড্রাস্টিক্যালি কমানো দরকার, 1 নাম্বার, কারণ এটা সিস্টেমের এফিসিয়েন্সিকে হার্ড করছে। 2 নাম্বার হচ্ছে যে এইটার সাথে সাথে যদি জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি সাশ্রয় মূল্য যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের পক্ষে আসলে ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন সম্ভব হবে না। সেকেন্ড যে মেজর ইস্যুটা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম থেকে যদি আপনার বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো না যায়, তাহলেও আমরা আসলে ইনভেস্টমেন্ট এগিয়ে নিতে পারবো না। এগিয়ে নেওয়া সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল বিজনেস টাইমসের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।